সবসময় আমাকে দেখছেন আপনারা সবসময় অপারেটরের জন্য কাজ করতে, অপারেটরের পক্ষে কথা বলতে। এখন আমি কিন্তু একই কাজ করব, আমি এখন ইন্ডাস্ট্রির পক্ষে কথা বলব, যে ইন্ডাস্ট্রি আমাদের অপারেটরদের জন্য ভালো, আমাদের জনগণের জন্য ভালো। সো এখানে আমার ভিউটা আর একটু নিউট্রাল হবে আশা করি। আমি যে আজকে টপিকটা নিয়ে আলাপ করব, ভয়েস ফ্লোটা দেখলে মনে হয় যে একটা ছোট্ট একটা ইস্যু। আসলে এটা একটা ছোট্ট ইস্যু না, এটার কনসিকুয়েন্সেস কিন্তু আরো অনেক বড়। এটা মনে হয় যে একটা রেগুলেশন, বাট ইট ইজ নট অনলি ওয়ান রেগুলেশন ইম্প্যাক্টিং দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, ডিজিটাল ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। সো আমি মনে ওই মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা নিয়ে আমি লেখালেখি করেছি গত ৩-৪ বছর ধরে। এই রেজিমের আগে রেজিমও আমি লিখেছি, বলেছি, কোনো কাজ হয় নাই। লাস্ট রেজিমে বলেছি, কোনো কাজ হয় নাই। আমি মনে করি যে এই নতুন সরকার এসছে, তাদেরকে যদি আমরা ঠিকমতো বুঝায় করতে পারি, হয়তো এই ব্যাপারে একটা সমাধান হবে। এবং এই সমাধানটা দরকার আমাদের কারো ইন্ডিভিজুয়াল কোনো কারণে না, বা ইন্ডিভিজুয়াল কোনো অপারেটরের জন্য না, বা অর্গানাইজেশনের জন্য না, বাট এটা দরকার আমাদের দেশের উন্নতির জন্য। সো আমি যদি শুরু করি ওভারঅল ইন্ট্রোডাকশন দিয়ে, আমি একটু ডেটা নিয়ে বলি। ডেটা কিন্তু আমি কোনো অপারেটর থেকে কোনো ডেটা পাইনি। এটা হচ্ছে আমি ইন্টারনেটে রিসার্চ করে যতটা ইনফরমেশন পাওয়া দরকার সেটা করেছি। আর আপনারা জানেন টেলিকমে কিছু সমস্যা আছে, বিভিন্ন ধরনের ডেটা বিভিন্নভাবে ছড়াছড়িয়ে থাকে। একদিকে হচ্ছে আমরা বলি যে টোটাল সাবস্ক্রাইবার বেস 115%, 20%, ওদিকে আবার ইউনিক সাবস্ক্রাইবার বেস। সো ডিফারেন্ট ইনস্টিটিউশন, ডিফারেন্ট রিপোর্ট, ডিফারেন্ট ভাবে পেনিট্রেশন গুলো ক্যালকুলেট করে। সো আমি চেষ্টা করছি যতটা ভিউ দেওয়া সম্ভব। আমরা যদি এগুলো অ্যাজ ফার এজ বাংলাদেশি কনসার্ন, জানুয়ারি 2026 বিটিআরসি ডেটা অনুযায়ী আমাদের প্রায় 186 মিলিয়ন সিম সাবস্ক্রাইবার আছে। 129 মিলিয়ন হচ্ছে আমাদের এখানে ইন্টারনেট সাবস্ক্রাইবার, বেসিক্যালি 73% অফ দ্যাট 186 মিলিয়ন। ইউনিক ইন্টারনেট সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 77.7 মিলিয়ন, এবং যেটা হচ্ছে রাফলি 55%। সো এখানে খুব একটা বড় কিছু নাই, স্টুডি গ্রোথ হচ্ছে, কোনো অ্যালার্মিং কোনো গ্রোথ হচ্ছে না আমাদের ডেটা বা সাবস্ক্রাইবার বেসে। এখানে হচ্ছে ইন্টারেস্টিং স্লাইড। আপনারা যদি এখানে গ্রাফটা দেখেন, ইন্টারনেট পেনিট্রেশন 18% ছিল। আমি প্রতিটা ডেটা 2018 সালে কিন্তু এই ফ্লোর প্রাইসটা ইন্ট্রোডিউস করা হয়, আপনারা যদি জেনে থাকেন। 2018 সালে কি অবস্থা ছিল, এখন আমরা কি অবস্থা আছে সেটাও আমি একটা এই স্লাইডে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি ইন্টারনেট পেনিট্রেশন দেখেন, 2018 সালে ছিল 18%, এখন এটা বাড়তে বাড়তে 45%। আমরা যদি দেখি গত 3 বছরে খুব একটা গ্রোথ হয়নি। আমাদের অপারেটররা হেভিলি ইনভেস্ট করতেছে 4G তে, 5G তে এখন ইনভেস্টমেন্ট করা শুরু করলো। গভর্নমেন্টের ফোকাস 4G তে, আমাদের অপারেটর ফোকাস 4G তে। তারপরও কিন্তু এই জায়গাটা গত 3 বছরে আমরা কোনো খুব একটা উন্নতি দেখছি না, এটা একটা স্ট্যাগনেন্ট পর্যায়ে চলে আসছে। আর আমরা যদি ডিভাইসের কথা বলি, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট ড্রাইভার ফর ডিজিটাল বাংলাদেশ। সেটা যদি আমরা দেখি, সেখানে দেখবেন যে এই ডেটাটা হচ্ছে স্মার্টফোন অ্যাডপশন বাই হাউসহোল্ড, মানে একটা হাউসহোল্ডে কতজন কয়টা ফোন আছে, মানে একটা হাউসহোল্ডে ফোন আছে কিনা। 2018 সালে ছিল 28% হাউসহোল্ডে একটা স্মার্টফোন ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 73%। তার মানে হচ্ছে এখনো 27% লোকের কাছে কোনো মানে ফ্যামিলির কাছে কোনো ডিভাইস নাই। তারপর যদি আমরা যাই ডিভাইস ল্যান্ডস্কেপে, যদি আমরা যাই, এখানে দেখা যাবে যে হাউসহোল্ড ওনিং, যেটা আমি একটু আগে বললাম 73%, আর হাউসহোল্ড পেনিট্রেশন ওই একই নাম্বারই, এটা একটু কমেছে আমরা যদি Q1 এর ডেটা দেখি। আর মোবাইল যে ট্যাক্স, আমি যে 54% কথাটা বলছি, এটা কিন্তু ডাইরেক্ট কনজিউমার ট্যাক্স না। এখানে যেটা আমাদের অপারেটরের যে ট্যাক্সের কথা বলে থাকে যে উই আর ওভার বার্ডেন উইথ ট্যাক্সেস, হুইচ ইজ ট্রু। এটা আগেও সত্যি ছিল, এখনো সত্য আছে। আমরা যদি ভয়েসের কথা বলি, আমাদের রাফলি ধরুন 38-39% কনজিউমার ট্যাক্স। আপনি যদি 100 টাকা বিল দেন, আপনার কিন্তু অলরেডি আপনাদের পকেট থেকে কিন্তু আরো 38-39% দিয়ে দিচ্ছে, যেটাকে আমি বলবো ভ্যাট, সাপ্লিমেন্টারি সবকিছু মিলে এটা কিন্তু এটা কনজিউমার ট্যাক্সের মধ্যে পড়ে। আর বাকিটা দিচ্ছে আমাদের অপারেটর ইন দ্য ফর্ম অফ স্পেকট্রাম বলেন, রেভিনিউ শেয়ারিং বলেন, ইন ডিফারেন্ট ফর্মেটে টাকাটা দিচ্ছে। সো এই নাম্বারটা 54% উপরে হবে শায়দ, রাইট? এখনো তো ওরকমই থাকার কথা। সো হাই ট্যাক্স আছে, হুইচ ইজ অলসো ট্রু। এবং তারপর যদি আমরা বলি যে লোকাল যে প্রোডাকশন, আমরা কিন্তু প্রচুর বেনিফিট দিয়েছিলাম আমাদের সরকার লোকাল প্রোডাকশনের জন্য, কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু খুব একটা বেনিফিট হয় নাই। ফার্স্ট অফ অল, আমরা যে লোকাল প্রোডাকশন যে বেনিফিটটা দিছি, স্টিল মেজরিটি অফ দেয়ার প্রোডাকশন ইজ
ইন বার ফোন বা ফিচার ফোনে, তারা কিন্তু স্মার্টফোন প্রোডাকশন করছে না। তারপর আরো খারাপ যেটা খবর হচ্ছে, তাদের প্রোডাকশন ডিক্লাইন করতেছে। সো আমাদের যে ডিভাইস স্ট্র্যাটেজি ছিল, সেটা আমাদের সরকারের, আমি এনবিআর এর কথা বলি আর বিটিআরসি এর কথা বলি, দ্যাট ইজ নট ডেলিভারিং রেজাল্ট, ইট ইজ আসলে কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে। এটাকে যদি আমরা ফ্রি করে দিতাম আমাদের অপারেটর এবং সবাইকে, তাহলে কিন্তু এই যে আমরা একটা সিচুয়েশন করতেছি ডিভাইস পেনিট্রেশনে, সেটা হয়তো সমস্যার সমাধান করা যেত। আমি নিচে ওই ডায়নামিক্স গুলো দেখানোর চেষ্টা করলাম, যেটা আমি স্মার্টফোন পেনিট্রেশনের কথা বললাম, টেলিকম বার্ডেনের কথা বললাম, তারপর লোকাল হ্যান্ডসেট অ্যাসেম্বলি এই যে 2-1% ইয়ার অন ইয়ার ডিক্লাইন করছে টিবিএস এর একটা রিপোর্টে। তারপর হচ্ছে এমন ডিভাইস বান্ড, এই যে এমএনও, আপনি যদি ইন্ডিয়ার এক্সাম্পল দেখেন বা বিভিন্ন সব দেশে ডেভেলপ কান্ট্রিতে, আপনি যখন একটা আইফোন কিনবেন বা একটা স্যামসাং কিনবেন বা এনি ফোন, এটার সাথে একটা বান্ডেল প্যাক থাকে, বুঝছেন? বাংলাদেশে কিন্তু এই বান্ডেল প্যাকটা এতদিন অ্যালাউ করা হচ্ছিল। আমাকে একটু আগে অবশ্য ফারহান বললো ওনারা নাকি এখন শুরু করছেন। আপনার যদি বান্ডেল প্যাক না দেন, যেখানে পৃথিবীর সব দেশে কম বেশি দেওয়া হচ্ছে, আমাদের দেশে যদি না থাকে, সেখানে অপারেটররা চাইলেও কিন্তু ডিভাইস পেনিট্রেশন বাড়াতে পারে না। সো এখানে একটা জিনিস ঘটনা ঘটেছে, এটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে আমরা অনেক সময় ওই লোকাল যে প্লেয়ার থাকে, ধরেন মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা অ্যাসোসিয়েশন আছে, আবার ইম্পোর্টার অ্যাসোসিয়েশন আছে, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে এই ধরনের প্রোটেকশন চায়। এই প্রোটেকশন দেওয়ার পরে কিন্তু তারা কোনো ভালো রোল এই ডিভাইস পেনিট্রেশনে করতে পারে না। সো এই জিনিসটা আমার মনে রাখা উচিত। আর রেগুলেটরের জন্য যে জিনিসটা হচ্ছে কি, রেগুলেটরের জন্য হ্যাজ টু মেক ইট ভেরি ইজি ফর অপারেটর টু বান্ডেল, ইম্পোর্ট অ্যান্ড ড্রাইভ পেনিট্রেশন ইন দ্য কান্ট্রি। কারণ আমরা যদি আমরা অপারেটরদের উপরে অনেক কিছু চাপা দেওয়ার চেষ্টা করি, এই জিনিসটা যদি তাদেরকে আমরা এনাবল না করি, ফ্যাসিলিটেট না করি, তাহলে কিন্তু অপারেটররা চাইলেও এই ইন্টারনেট পেনিট্রেশন বা ডেটা পেনিট্রেশন বাড়াতে পারবে না। যে পয়েন্টে আমরা আজকে আলাপ করতে আসে, সেটা হচ্ছে এই যে ফ্লোর প্রাইস, ভয়েস ফ্লোর প্রাইস, এটা কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নাই। এখনো ফ্লোর প্রাইস, যেটা 2018 সালে তৈরি করা হয়েছিল, যেটা এখনো হয়ে গেছে। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে যারা ডাটা ফ্লোর প্রাইস ছিল, তারা অনেক আগেই বাদ দিয়ে দিছে, মানে স্ক্র্যাপ। এটা কোনো রেলিভেন্স আজকালকার যুগে নাই। বাংলাদেশে আমার জানা মতে অনলি কান্ট্রি প্রবাবলি যেখানে ডেটা ফ্লোর প্রাইস রাখা হচ্ছে, অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি প্রফিটেবল ফর আওয়ার অপারেটরস। কিভাবে সেটা আমি পরে এক্সপ্লেন করব। এই সুপার প্রফিটেবিলিটি নিয়ে আসতেছে। এখন একটা যদি আমাদের মাথায় রাখতে হবে, আমি একজন বিজনেসম্যান, আমি যেখানে আমার প্রফিট বেশি সেখানে আমি ডাইরেক্ট ফোকাস করবো না। ভয়েসে যদি সবচেয়ে প্রফিট বেশি, আমি সেখানে ফোকাস করবো, and that's exactly আমাদের অপারেটররা করতেছে। So I don't have any reason to blame them. I have reason to blame our regulators. কারণ রেগুলেটরস এটা বুঝতেছে না। যার ফলে কি, আমি যদি ফোকাস করি ভয়েসে, আমি কি একসাথে দুইটাতে ফোকাস করতে পারবো, ডেটা এবং ভয়েস? সম্ভব না। আমার প্রাইমারি ফোকাস হচ্ছে ভয়েস, বিকজ ওখানে আমার প্রফিট বেশি। আমার প্রফিট কিন্তু কম ডেটাতে, ওই রিলেটিভ টার্মসে। সো এই জায়গাটাতে আজকে আমাদের একটা ইমপ্লিকেশনস আসছে অনেক, এটা আমরা বলবো। সো ভয়েস ফ্লো প্রাইস একটা মানদাতা আমলের একটা রেগুলেটরি আইটেম, এটা আমাদের রেগুলেটররা এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে। আর আমরা যেটা বললাম, এটাকে আমাদের ঠিক করতে গেলে আমাদের এখানে কিন্তু শুধু ওইটা ফিক্স করলাম, ওদিকে আবার ডেটা পেনিট্রেশন বাড়ানোর জন্য, ওটা কম্পেনসেট করার জন্য ওই সেটটা যদি আমরা ঠিক না করি, তাহলে আমাদের অবজেক্টিভটা অ্যাচিভ হবে না। সো ইট ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুধু আমরা ভয়েস প্রাইসে ফোকাস করলাম, অন্য সাইডটা ফোকাস করলাম না। আচ্ছা ভাই, আপনার একটু এখানে আমাকে একটু স্ক্রিনটা দেখতে দিন। সো এখানে আমরা যেটা করতেছি, আমাদের রিজিওনাল কান্ট্রিজ আমাদের কম্পেয়ার করবো আমাদের কম্পারেবল কান্ট্রিজ গুলোর সাথে। এখানে আমরা প্রচুর স্ট্রাগল করতেছি আমার নাম্বারগুলো নিয়ে আসতে। আমি চেষ্টা করছি যতটুকু অ্যাকুরেট অ্যান্ড সোর্স আইডেন্টিফাই করে নাম্বারগুলো নিয়ে আসা। বাংলাদেশের ধরুন ইউনিক সাব পেনিট্রেশন হচ্ছে 55%, ইন্টারনেট পেনিট্রেশন হচ্ছে ইউনিক ইউজার বেসিসে 44.5%। আমরা যদি দেখি আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, যেখানে 55 এগেইনস্ট 78, ওখানে 45 এগেইনস্ট 67 ইন্টারনেট পেনিট্রেশন। পাকিস্তানে যদি দেখি, সেখানে আমরা 1 পার। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, ওখানেও 1 পার। নেপালের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের কথা নাই বললাম। সো আমরা যদি ওভারঅল দেখি, তারপর আমরা যদি স্মার্টফোন 4G অ্যাডাপশনের কথা বলি হাউস হোল্ড,
সেখানেও আমরা কিন্তু অনেক দেশের তুলনায় পিছিয়ে আছি অথবা এক পার বা কাছাকাছি আছি। সো এত আমাদের ফোকাস, আমাদের আগের গভর্নমেন্টের কথা বলি, তার আগের গভর্নমেন্টের কথা বলি, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সবকিছু বলার পরও আমরা কিন্তু কোনো একটা সাউথ এশিয়া রিজিনাল কান্ট্রির তুলনায় ভালো কিছু করতে পারি না। আর এটার মধ্যে যে পয়েন্ট আমি হাইলাইট করবো, ভয়েস ফ্লোর প্রাইস। কোনো দেশে ভয়েস ফ্লোর প্রাইস সেগুলো কোনোটার ভয়েস ফ্লোর প্রাইস নেই, একমাত্র বাংলাদেশ যার ভয়েস ফ্লোর প্রাইস রেগুলেশনটা আছে। সো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমার ভয়েস ফ্লোর প্রাইসে কোনো দরকার নাই, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্টপিং দ্য গ্রোথ অফ দিস ইন্ডাস্ট্রি। কিভাবে সেটা আমি আবার সামনে বলছি। এখন আমরা বলি যে স্পেকট্রাম, যখন আমরা অপারেটরদেরকে এই কথাটা বলবেন, অপারেটররা বলবে ভাই আমার তো কস্ট অনেক বেশি, এবং দে উইল অলসো রেফার টু আইটিও কস্টিং। এই যে আইটিও কস্টিংটা করা হয়েছিল আমার মনে হয় 2010 সালে 12 সালের দিকে। আইটিও হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিট, এটা হচ্ছে গ্লোবাল একটা অর্গানাইজেশন। এই আইটিও এক্সারসাইজ করছিল ওই সময় অনেক আমাদের রেগুলেটরের সাথে আমাদের অপারেটর কাজ করার পর আমার মনে হয় শায়দ এটা 18 পয়সা বা এই ধরনের কিছু আসছিল, ইফ আই রিকল কারেক্টলি, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট। ওই সময় একটা কস্টিং করা হয়েছিল, ওই কস্টিং ওয়াজ দ্য বেসিস অফ এই 45 পয়সা যেটা করা হয়েছিল। অনেক কিছু আছে, আমি এটা পরে বলবো। এবং তারা বলে এটা কস্ট অনেক বেশি। আমি এখন 2018 সালে আমাদের কতগুলো স্পেকট্রাম ছিল, টোটাল স্পেকট্রাম ছিল সব, আমি 3টা অপারেটর যদি অ্যাড করি সেটা ছিল 130 মেগাহার্টজ। এখানে আমি ভাগ করে দিচ্ছি 2G ইউজ করা হতো 900 আর 1800-এ। 2100-এ কিন্তু ভয়েস প্লাস 3G ডেটা দুটোই ইউজ করা হতো। 5G 4G 2600 এবং 1800 4G-তে ইউজ করা হতো, এবং 5G তো আমরা ছিলই না তখন। এই যে 130 মেগাহার্টজ দেখতেছি আমরা, এখানকার আমার কনফিডেন্টলি আমি এটা বলতে পারি at least 60 to 70% of the spectrum was used for voice. আমি বুঝতে পারছি 60 to 70% of that 130 megahertz spectrum was used for voice. So ওই সময় জাস্টিফাইং আমার কস্ট অফ ভয়েস প্রোডাকশন হাই, এটা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারতাম ওই সময়। আমরা যদি 2015 দেখি, আমার টোটাল 2026 আমার টোটাল স্পেকট্রাম অ্যালোকেশন এই 3টা অপারেটর হয়ে গেছে 315 মেগাহার্টজ। এর মধ্যে 2G 3G 4G আপনারা দেখতেছেন, এবং 5G ট্রায়ালের জন্য অ্যারাউন্ড 100 মেগাহার্টজ দেওয়া হয়েছে। সো আমরা যদি এখানে ফার্দার যাই পরের স্লাইডে, সো এখানে কিন্তু আমরা এই যে 18 থেকে 26 প্রায় আমাদের 142% স্পেকট্রাম বেড়ে গেছে। এই জায়গাটা আপনাদের দেখবেন যে আসলে এখন 2G-তে ইউজ করা হয় কত কিছু। আমি এখানে একটা অ্যাজাম্পশন ধরেছি, অ্যাজাম্পশনটা কি 900 মেগাহার্টজ 100% বিং ইউজড বাই অপারেটরস ফর ভয়েস। এখানে অথবা শাহেদ বা বাংলা লিঙ্কে আমাদের যারা কলিগ আছে তারা আরো অ্যাকুরেটলি বলতে পারবে। আমার জানার মতো বাংলা লিঙ্ক 100% অফ দেয়ার 900 মেগাহার্টজ ভয়েসের জন্য ইউজ করা হচ্ছে। রুবি ডাইনামিক্যাল ইউজ করছে, পুরোটা ইউজ করছে না, এবং জিপিটা আমার কাছে নাই। আমি এখানে অ্যাজাম্পশন করে নিচ্ছি ওদের 900 মেগাহার্টজের যেটা হোল্ডিং 100%টাই ভয়েসে ব্যবহার করা হচ্ছে। 900 and তার মানে ডাইনামিক্যাল, ইটস নট দ্য ম্যাক্সিমাম নাম্বার। তো তার মানে হচ্ছে 3টা অপারেটরের ক্ষেত্রেই তারা কিন্তু 900-এর যে টোটাল হোল্ডিং পুরোটা ইউজ করতেছে না। আমি যে এখানে 6.27% ক্যালকুলেট করছি, এটা অ্যাজিউম করতেছি 100% অফ 900 বিং ইউজড ফর ভয়েস। আমি কি বুঝতে পারছি জিনিসটা? সো আপনি যদি ওইটা ধরেন, যেটা বাংলা লিঙ্ক আমাকে কনফার্ম করলো, আসলে এটা হবে 5%-এর নিচে। আমি যদি ডাইনামিক্যাল, আমি যতটা জানি রবিও ডাইনামিক্যাল ইউজ করে, গ্রামীণ ফোনও করার কথা বা নাও করতে পারে। সো এটা আমার ধারণা 5%-এর নিচে। তার মানে আমার যে মোস্ট এক্সপেন্সিভ রিসোর্স অফ অপারেটর, তার মতো 5% আমি কিন্তু এই জায়গায় ব্যবহার করতেছি। সো আমি 5% রিসোর্স অ্যাপ্লাই করে ওখান থেকে আমি কত রেভিনিউ জেনারেট করতেছি? মোর দেন 50%। আপনি কি জানেন? এখনো এতদিন পর 2018 সাল থেকে পরেও এখনো কিন্তু আমাদের অপারেটররা ভয়েসে গ্রোথ পায়, ভয়েস রেভিনিউতে গ্রোথ পায়। সেখানে তারা এখনো এই ধরনের কস্ট কমে নিয়ে আসছে, কিন্তু আমাদের মিনিমাম ফ্লোর প্রাইসে বা ফ্লোর প্রাইসে কোনো খবর নেই। আমাদের রেগুলেটররা বা আমাদের সরকার এখনো
ওই সেম ফ্লোর প্রাইস নিয়ে বসে আছে। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন কস্টিং পয়েন্ট অফ ভিউতে এবং গ্লোবাল রেগুলেটরি পয়েন্ট অফ ভিউতে ইট ডাজন্ট মেক এনি সেন্স হোয়াটসোএভার টু হ্যাভ ফ্লোর প্রাইস। এটা কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে আমাদের দেশের জন্য। সো কস্টিং সাইড এখানে কভার করলাম। এখানে যদি আমরা দেখি গ্লোবাল প্র্যাকটিস গুলো, বাংলাদেশে আমি একটা গ্লান্স আপনাকে এখানে দেখাচ্ছি। বাংলাদেশে এখন 45% মিনিমাম ইউনিফর্ম। ইন্ডিয়াতে মানে আপনি দেখতেই পারতেছেন কোনো ফ্লোর প্রাইস নাই, এবং ওরা যখন রিমুভ করে ওটার ইমপ্লিকেশনস কি হয় ইকোনমিতে সেটা আমি পরে দেখাবো। সো আমার জানা মতে, আমি জানি না শাহেদ বা আমাদের বাংলাদেশের ফ্রেন্ডরা কেউ বলতে পারে কিনা, পৃথিবীর কোথাও আপনাদের জানা মতে কি ফ্লোর প্রাইস আছে? অ্যাটলিস্ট আমি জানি না, আমি খুঁজেও পাই না কোথাও। বাট অ্যাটলিস্ট আমি রিজনাল কান্ট্রিতে দেখেছি, আমি পাই নাই। সো কোথাও নাই। আমাদের বাংলাদেশে কি ইউনিক সিচুয়েশন আছে আমাদের, এটা ফ্লোর প্রাইস রাখতে হবে। সো আমি বলবো যে আর আরেকটা জিনিস হচ্ছে কি, রিসোর্স এন্ড কস্ট সিগনিফিকেন্টলি রিডিউসড, এই যে আমি যেটা স্পেকট্রাম দেখালাম, এবং টেকনোলজি ইনভেস্টমেন্ট কিন্তু অপারেটরের ম্যাক্সিমাম করতেছে কিন্তু 4G 5G তে। ইভেন 3G তারা সানসেট করে ফেলছে, মানে 3G কিন্তু আমার জানা মতে আর কোনো অপারেটর 3G ব্যবহার করতেছে না বা 3G টেকনোলজি ব্যবহার করতেছে না। সো ইট গট সানসেট। লাস্ট আই থিঙ্ক ওয়াজ বাংলালিংক হু সানসেট 3G। সো আমরা যদি পরের স্লাইডে যাই, এখন আমরা জানার চেষ্টা করি 2018 সালে কেন এই ফ্লোর প্রাইসটা তৈরি আমরা গিয়েছিলাম, এন্ড আই ওয়াজ অলসো পার্টি টু দ্যাট জার্নি। আমরা আমার মনে আছে এখনো, আমরা তখনকার অ্যাডভাইজারের সাথে আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় সবার সামনে, সচিবদের সামনে আমরা এটা নিয়ে নেগোশিয়েট করেছিলাম। তখন ছিল আমরা 4G নিয়ে কথা বলছি। সেই সময় অ্যাজ এ পার্ট অফ দ্যাট আমরা এই একটা দাবি তুলেছিলাম। আমার যতটা মনে পড়ে, আমাদের অরিজিনাল দাবি ছিল 55% বা 60% মতো, পরে এটা বিটিআরসি ইভ্যালুয়েট করে এটা 45% নিয়ে আসে। তখনকার আর্গুমেন্ট ছিল যে প্রোটেক্ট এমএনও রেভিনিউ, কারণ আমি তখন 4G তে হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে। সো ওই সময় আমাদের একটা প্রোটেকশনের দরকার ছিল। আরেকটা ছিল এলিমিনেট অন নেট অফ নেট রেট। ওই সময় আপনাদের মনে আসছে কিনা, তখন ছিল 25% ফর অন নেট আর 60% ফর অফ নেট। সো ওটাও আমরা একটা অ্যাসিমেট্রিক্যাল প্রাইসিং এর ওই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করেছি তখন। তারপরে প্রিভেন্ট বিলো কস্ট প্রিডেটরি প্রাইসিং, মানে পার্টিকুলারলি ফর স্মল অপারেটর্স লাইক রুবি এবং বাংলালিংক, প্রিডেটরি প্রাইসিং ওয়াজ এ বিগ কনসার্ন, কারণ ওখানে দেখা যায় খালি জিপি ছাড়া আর কেউই গ্রো করতে পারছিল না ওই সময়টাতে। Safeguard government tax revenues tied to voice tariffs during a period of fiscal pressure. So ওটাও একটা জিনিস ছিল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মার্কেট পারসিউট ইনম্যাচুর। ওই সময় যদি এখন না দিত, ওই প্রোটেকশনটা না দিত, অপারেটরদের জন্য 4G ড্রাইভ করা উড হ্যাভ বিন ডিফিকাল্ট। সো এটাও ছিল ওই 2018 সালের কনটেক্সট। এখনকার কনটেক্সটটা কি? আমি বলবো যে 3G তো, আই থিঙ্ক 3G ওয়াজ এ ব্যাড ডিসিশন ফ্রম দ্য রেগুলেটরি পার্সপেক্টিভ। ওটা আমরা আজকে না গেলাম ডিসকাশনে। এখন যদিও আপনার যদি বলি 4G ইনভেস্টমেন্ট ইজ গিভিং এ গুড রিটার্ন টু আওয়ার অপারেটরস, পুরোটা রিকভার করতে পারছে কিনা আমি জানি না, বাট আই থিঙ্ক দে আর অন দ্য রাইট পাথ। এখন আমি যেটা ঘাটাঘাটি করে দেখলাম, অপারেটরে ক্লেম করে 100% কাভারেজ হয়ে গেছে, বাট আমি আবার আই এম ফ্যামিলিয়ার উইথ ওয়ান অফ দি স্টাডি অফ ওয়ার্ল্ড ব্যাংক। এখানে বলতেছে আমাদের ফুল কাভারেজ করতে গেলে এখনো 20,000 টাওয়ার আমাদের লাগবে। সো এই জায়গায় কিন্তু অ্যাভেলেবল ডেটাতে একটা আমি বড় গ্যাপ দেখতে পাচ্ছি। আমাদের টোটাল টাওয়ার কত আছে? শায়দ 56,000 60,000 মতো হবে, 48,000 আমরা ধরুন আফটার 50,000। সো একটা রিপোর্ট আমাকে বলছে আরো 20,000 টাওয়ার লাগবে বাংলাদেশে 100% কাভারেজ দিতে। ওদিকে কিন্তু আমাদের সব অপারেটর ক্লেম করতেছে 4G কাভারেজ 90% থেকে 97-98% এর মতো। সো এইটাও কিন্তু আমাদের একটু খতিয়ে দেখতে হবে আসলে ব্যাপারটা কি। সো আমার মনে হয় এটা এগেন দ্যাটস নট দ্য কি ইস্যু। গুড নিউজ ইজ যদি 4G কাভারেজ যদি 97-98% হয়, খুবই ভালো কথা। বাংলালিংক এবং অন্যান্য সব অপারেটর ফেজ আউট করে ফেলছে 3G। তার মানে ওই 3G তে কিন্তু দুটো ট্রাফিকের হইতো, 3G ইন্টারনেটও হইতো আবার ভয়েসটাও হইতো। সো এখন আর ওই ভয়েসের গল্প নাই। এসএমপি রুলস এক্সিস্ট। এখন কিন্তু এসএমপি রুলস আনা হয়েছে, জিপি কে ডমিনেন্ট প্লেয়ার হিসেবে রিকগনাইজ করা হয়েছে। সো এইখানে আমার কথা হচ্ছে যে
তখন যে গল্পটা ছিল যে পিডিটির প্রাইসিং এর মাধ্যমে স্মলার প্লেয়ার উইল বি ইম্প্যাক্টেড, দ্যাট প্রবলেম গট সলভ। 100% না, এসএমপি ডিক্লেয়ার করা হয়েছে, বাট এসএমপি ডিক্লেয়ার করলে মানে এগেন অনেক কিছু চলে আসবে, আমি সবকিছুতে আমি ফোকাস করতে চাই ওখানে। এসএমপি ডিক্লেয়ার করা হয়েছে, এসএমপি কি সাকসেসফুল? আপনাদের কি মনে হয় এসএমপি সাকসেসফুলের ক্রাইটেরিয়াটা কি? এসএমপি সাকসেসফুলের ক্রাইটেরিয়া হচ্ছে জিপির মার্কেট শেয়ার কমবে আর অন্যদের মার্কেট শেয়ার বাড়বে, সেটা কিন্তু হয় না। জিপি কিন্তু আগের মতো স্ট্রং পজিশনেই আছে। সো ফান্ডামেন্টালি এসএমপি ইন্ট্রোডিউস করা হয়েছে, আমি বলবো ইন এ ওয়ে নাম কাও আছে, ট্রু ইমপ্লিমেন্টেশন হয় না। বাট আমি যেটা বলবো একটা বিল্ডিং ব্লক তো আছে, আর আমি যতটা জানি বিটিআরসি এটা নিয়ে কাজ করছে। এইটার মাধ্যমে তারা কিন্তু এই রিস্কটা এলিমিনেট করতে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, অন্যান্য দেশের এক্সাম্পল, বিভিন্ন দেশ আছে যেখানে আমাদের বাংলাদেশের মতো, যেখানে ট্যারিফ অ্যাপ্রুভালটা কিন্তু বিটিআরসি থেকে নিতে হয়। সো বিটিআরসি যদি চায় এই জিনিসটা এনশিওর করতে পারে এট দ্য টাইম অফ গিভিং ট্যারিফ অ্যাপ্রুভাল টু জিপি। সো আমার কাছে মনে হয় এই রিস্কটাও এখন কাইন্ড অফ কমপ্লিটলি এলিমিনেটেড। আরেকটা জিনিস আমি রিপোর্ট ঘাটাঘাটি করে পেলাম যে ফ্লোর রেজড এমএনও রেভিনিউজ বাই এস্টিমেটেড 387 crore পার মান্থ। এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছিল নিউ এজ এ ডিফারেন্স টু বিটিআরসি নিজস্ব ইন্টারনাল ক্যালকুলেশন, যেটা তারা সাবমিট করেছিল এই অ্যাপ্রুভালটা নেওয়ার সময়, 387 crore। সো এটা যদি সত্যি হয়ে থাকে, আমার মনে হয় বিটিআরসি এটা রিভ্যালিডেট করতে পারে। আই কালেক্টেড দিস ইনফরমেশন, আমি এখানে সোর্সটা দিয়েছি। 8 বছর ধরে কিন্তু তারা এই বেনিফিটটা পেয়েছে। এন্ড আই থিংক বছরে তো আপনার বেজও বেড়েছে, তাহলে বেনিফিট আরো বাড়াবে। বাট আমি ধরে নিচ্ছি, আমার যেহেতু ক্যালকুলেশন আমার হাতে নাই, বিটিআরসি কিভাবে ক্যালকুলেটটা করছে, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজও যদি ধরি 8 বছরে, সো আমার কথা হচ্ছে প্রতি মাসে যদি এত টাকা হয়ে থাকে, অলরেডি তো সাফিসিয়েন্ট বেনিফিট তারা রিয়ালাইজ করে ফেলছে। এন্ড ইট হ্যাজ কাম এট দ্য কস্ট অফ কার। আপনার মাথায় রাখতে হবে, যখন এই যে ফ্লোর প্রাইস অলওয়েজ প্রোটেক্টস দ্য অপারেটর, নট দ্য সিটিজেন। জনগণকে প্রোটেক্ট করে না, জনগণের এই টাকাটা প্রোটেকশন দেওয়া মানে হচ্ছে জনগণের পকেট থেকে টাকাটা গেছে, বা আমি বলবো যে যারা ইউজার। ইন্টারনেট পেনিট্রেশন 44.5% ইউজার আছে, এবং আমাদের এই প্রবলেম রয়েছে 27% এখন হাউসহোল্ড হচ্ছে। সো আমি বারবার একটা কাজ করতেছি কি, আমি ডিভাইসটাকে নিয়ে আসতেছি। ডিভাইস পেনিট্রেশন না বাড়ালে ডেটা ইন্টারনেট পেনিট্রেশন বাড়ানোটা কঠিন হবে, এবং ওটা সলভ, ওই পাজলটা না সলভ করলে অপারেটরদের জন্য এটা ম্যানেজ করে ডিফিকাল্ট হবে। মুভিং অন, এখন কি হু গেইনস এই যে ফ্লোর প্রাইস? এক নাম্বার হচ্ছে ওই যে আমি ক্লিয়ারলি অপারেটর ইজ গেইনিং আউট অফ ইট ইন দ্য কারেন্ট কনটেক্সট, এতে কোনো সন্দেহ নাই। জিপি অ্যালাউন্ড গেইন 218 crore, যদি আমি ক্যালকুলেশনটা করি 387 and reference to that period of the big chunk of the benefit as estimated by BTRC, দেখা যাচ্ছে যে majority of the benefit was going to the biggest player. Operators maintain EBITDA margins of 50 to 60%. আমাদের প্রফিটেবিলিটি প্রত্যেকের ভালো। হ্যাঁ, বাংলা লিঙ্কের অবস্থা একটু বেশি খারাপ, they are I think below 50%. I think if I consider রবি এবং জিপি, they are actually quite a decent margin. আর রবির ক্ষেত্রে কি আসলে আরেকটা গোলমাল হয়, মানে অনেকে, আমি এখনো অ্যাজ এ সিও গালিগালাজ শুনি ফর্মার সিও হিসেবে, যে আপনার স্টক মার্কেটে এসে আমাদের ডুবাইছে, which is not true. But having said that, যখন আপনারা রবির মার্জিন দেখবেন এন্ড কম্পেয়ার করবেন জিপির সাথে, আপনারা ই.কম মার্জিনটাও এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমি বুঝতে পারছি জিনিসটা। টেলিকম বিজনেসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাসেটস, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ই.কম ওয়াজ ইনফ্রাস্ট্রাকচার। অফ দ্য থ্রি অপারেটরস, রবি শুধু দুইটাকে আলাদা করে করা হয়েছে। সো আমরা যখন রবির প্রফিট দেখি, ইট ইজ নট এ লাইক টু লাইক কম্পারিজন উইথ জিপি অর বাংলা লিঙ্ক, বুঝতে পারছেন? সো আমার যখন রবি প্রফিটেবিলিটি বাংলা জিপির সাথে কম্পেয়ার করব, আপনি যদি ওই ই.কম প্রফিটেবিলিটি ইকুইভ্যালেন্ট যদি আমি নিয়ে আসি, দেখা যাবে রবির প্রফিটেবিলিটি জিপির তুলনায় যত খারাপ দেখা যায় তত খারাপ না, প্রফিটেবিলিটি অনেক বেশি, ভালো প্রফিটেবিলিটি। সো ওই জিনিসটা কিন্তু এখানে আনতে হবে, যে অনেক সময় আমরা যে গল্প বলি যে রবির প্রফিটেবিলিটি খারাপ, ইট ইজ ফর এ রিজন, তারা বেনিফিটে নিচ্ছে অন্য জায়গায়, আমি রবি না, রবির প্যারেন্ট কোম্পানি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো প্রফিটেবল ইজ অলসো প্রিটি গুড।
আর নো প্রেশার টু ইনভেস্ট ইন ডাটা ইনফ্রাস্ট্রাকচার অর অফার ডিভাইস সাবসিডিজ, ওরা দিচ্ছে না। এখন অপারেটর কেন প্রেশার দিবে যে আমাকে ডিভাইস সাবসিডি দাও, আমাকে ডিভাইস পেনিট্রেশন বাড়ানোর সুযোগ দাও, আমাকে বান্ডেল করতে দাও? তারা চাচ্ছে না যে এটা সেটা না, কিন্তু এটা নিয়ে আমি দেখি না খুব একটা প্রেশার ক্রিয়েট করতে। সো আপনি যদি দেখেন in because of this that voice floor price, all the benefits is going to the operators and it is very evident. এটা লুকানো ছাপানোর কোনো আমি সুযোগ এখানে খুব একটা দেখি না। আর আমার জনগণের কথা যদি চিন্তা করি, লাস্ট পয়েন্টে voice flow delays transition to data first model where margins are uncertain. মানে আমি যতদিন এটা আমি মডেল আছে পরে, আমি যখন ভয়েস ফ্লো প্রাইসটাকে এইভাবে রেখে দিব, আমার ডেটা পেনিট্রেশন বা ডেটা গ্রোথ এইভাবে হবে না। আপনারা যে দেখছেন গত 18 থেকে 26 সাল, যেখানে আমাদের ভয়েস ফ্লো প্রাইস শুড হ্যাভ বিন অলমোস্ট জিরো বা 10-15% নিয়ে চলে আসা উচিত রেভিনিউতে, সেটা হয়নি। কারণটা কি? বিকজ আমি বিজনেসম্যান অ্যাজ এ অপারেটর, আমি দেখতেছি আমার সবথেকে প্রফিটের ভয়েসে, আর ট্রাই টু হোল্ড অন টু দ্য ভয়েস। যার ফলে আমি যখন ভয়েসে ফোকাস করতেছি, আমি তো ডেটাতে কেমনে ফোকাস করবো? দুইটা ইজ মানে কনফ্লিক্টিং। আমি এটাতে ফোকাস করলে আমি ওটাতে ডাইরেক্টলি করতে পারবো না। সো এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করছি, এবং কিভাবে হচ্ছে সেটা আমি পরের স্লাইডে দেখাবো। এখন আমাদের কি হচ্ছে, আপনারা যদি জনগণের কথা চিন্তা করেন, একটা গ্রামে আমি যদি এখানে রুরাল লো ইনকাম ইউজার স্টিল 27% উইদাউট স্মার্টফোনস অ্যাজ পার দেম। আমাদের গ্রামের একটা কৃষক বা ডেইলি লেবারার, তার কাছে কি ধরনের ফোন থাকে? বার্ড ফোন বা ফিচার ফোন, ঠিক আছে না? ওদেরকে 1 মিনিট কথা বলতে গেলে কত টাকা দিতে হয়? মিনিমাম 45 পয়সা, অ্যাভারেজ ইট ইজ মোর দেন 1 টাকা, কিন্তু মিনিমাম 45 পয়সা। আর আমরা যারা পয়সা হলো এখানে রুমে যারা আছে, সবার কাছে স্মার্টফোন আছে না? স্মার্টফোন আপনার যদি হোয়াটসঅ্যাপে কথা বলেন কয় টাকা লাগে? 1 পয়সাও বোধহয় লাগে না। তাহলে আমাদের চাষি ভাইরা, আমাদের দিন মজুরে কি অন্যায় করছে? তারা 1 টাকা করে দিচ্ছে বা 45 পয়সার উপরে দিচ্ছে, আর আমরা যারা অ্যাফোর্ড করতে পারি তারা 1 পয়সা বা তার নিচে দিয়ে আমরা কথা বলতেছি। এটা দেখলে কি আমরা কি সোশ্যাল ডিভাইড দূর করতে পারবো? ইম্পসিবল। সো আমরা গরিবদেরকে মারতেছি at the cost of us. সো আমার কাছে মনে হয় এটা ক্রিয়েটিং সোশ্যাল ডিভাইড। আমরা বলতেছি সোশ্যাল ডিভাইড দূর করব, এই ধরনের প্রাইসিং ইজ ক্রিয়েটিং সোশ্যাল ডিভাইড। আনফর্চুনেটলি বিকজ আমাদের কৃষক সমিতি এখানে এই গল্পটা জানে না, বা আমাদের ডেইলি লেবারের কোনো অ্যাসোসিয়েশন নাই, তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করতে পারতেছে না। সো এই পয়েন্টটা নোট রাখতে হবে। এই যে আরবান ইউজার্স ইউজ হোয়াটসঅ্যাপ ফ্রি কাইন্ড অফ, অ্যান্ড রুরাল ইউজার্স পে, মানে যাদের ওয়াইফাই আছে তারা তো ফ্রি, তারা তো ফ্রি কাইন্ড অফ। হ্যাঁ, সো এই জায়গাটা কিন্তু একটা সোশ্যাল ডিভাইড আমরা ক্রিয়েটিং এর বদলে আমরা ডিভাইড ক্রিয়েট করতেছি। কনজিউমার্স পে, যে ট্যাক্সের ইস্যু আমি আবার রিপিট করতে চাই না, কনজিউমার পে 138 টাকা, যেটা আমি আপনাকে বলতেছিলাম 15% ভ্যাট, 20% সাপ্লিমেন্টারি ডিউটি, সারচার্জ, এগুলো যদি ধরি, আপনি কিন্তু 100 টাকার মধ্যে 138 টাকা দিতে হচ্ছে ট্যাক্সকে। সো দ্যাট ট্যাক্স ইজ অলসো বিগ ইস্যু। স্লো স্মার্টফোন এন্ড ডেটা অ্যাডাপশন, লিমিটেড অ্যাক্সেস টু ফিনটেক, এডিটেক। এই যে আমাদের যখন ইন্টারনেট পেনিট্রেশন ডিলে হবে বা কম হবে, এইটার ইম্প্যাক্টটা কিন্তু ফিনটেককে পড়বে, এডুটেকে পড়বে, এবং ই গভর্নমেন্টে গিয়ে কিন্তু এটা ইম্প্যাক্টটা পড়বে। এটা আমি পরের স্লাইডে দেখাবো। আর 55% অফ হাউসহোল্ডস নাও হ্যাভ ইন্টারনেট, বাট 44% ইউনিক ইউজার্স পেনিট্রেশন। এটা আমি আগে বলছি, আমি আর রিপিট করতেছি না এখানে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমি আইটিও রেফারেন্স আমি এটা পাইছি 2024-এ, আইটিও ডিড স্টাডি। আইটিও বলতেছে দে ডিড এ সার্ভে অফ 50 নেশনস। 50 নেশনস এর মধ্যে 47 ক্ষেত্রে রেগুলেটরস, যেখানে দেখা গেছে সিটিজেনের সাথে কনফ্লিক্ট হচ্ছে অপারেটরদের, ডিসিশনটা সবসময় যাচ্ছে 47 কেসে যাচ্ছে ইন ফেভার অফ সিটিজেন। সো রেগুলেটরের পক্ষে এখানে ডিবেট করার খুব একটা সুযোগ আমি দেখি না। এইটা ডেফিনেটলি দ্য ডিসিশন শুড বি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ আওয়ার লো ইনকাম গ্রুপ পিপল। সো এই জায়গাটা আমার আইটিও রেফারেন্স এটা কিন্তু সাপোর্ট করছে। মুভিং টু দ্য নেক্সট ওয়ান। এই জায়গাটা আমি আসলে ইম্প্যাক্টটা কিভাবে হয় এটা আমি দেখানোর চেষ্টা করছি। খুব ইম্পর্টেন্ট স্লাইড, এটা আপনাকে সামারাইজ করে দিব। ইকোসিস্টেমে কিভাবে ইম্প্যাক্ট করে। আমার যখন ভয়েস ফ্লো প্রোটেক্টস দ্য ভয়েস রেভিনিউ, আমার 50%, আমার জানা মতে ইফ জিপি ইজ 51, আমি 2004 এর নাম্বার যায় 24-এ,
53%, এখন এটা 51% হতে পারে। বাংলা লিঙ্ক হবে, তারপর বাংলা লিঙ্ক হচ্ছে হাইলি ডিপেন্ডেন্ট অন ভয়েস, তারপর হচ্ছে রুবি হচ্ছে লোয়েস্ট, বিকজ রুবি অলওয়েজ ফোকাসড অন ইন্টারনেট স্ট্র্যাটেজি, 4G স্ট্র্যাটেজি, যার ফলে কিন্তু ভয়েস রেভিনিউতে তার সবচেয়ে কম, বাট ডেটা পারফরমেন্সে দে আর দ্য বেস্ট। এখন যদি ভয়েস ফ্লো প্রাইস রিমুভ করা হয়, বিগেস্ট ইম্প্যাক্ট উইল বি অন জিপি, সেকেন্ড বিগেস্ট ইম্প্যাক্ট অন বাংলা লিঙ্ক, থার্ড বিগেস্ট ইম্প্যাক্ট অন রুবি। হ্যাভিং সেড দ্যাট, আবার ডেটাতে সবচেয়ে বেশি বেনিফিট পাবে যারা যখন এই ট্রান্সফর্ম ইনটু ভয়েস টু ডেটা, হাইয়েস্ট বেনিফিট পাবে রুবি, সেকেন্ড হাইয়েস্ট বেনিফিট বাংলা লিঙ্ক অ্যান্ড জিপি। আপনি বুঝতেছেন খেলাটা? সো এখানে কিন্তু আমাদের ডেটাতে যাব না, ইটস নট এ চয়েস, উই হ্যাভ টু গো। কত ফাস্ট যেতে পারবো সেটার উপরে আমাদের সাকসেস ডিপেন্ড করে। সো আমি যদি ভয়েস ফ্লোর এবং ভয়েস রেভিনিউ অপারেটর প্রোটেক্ট করার চেষ্টা করে, তার মানে কি অপারেটর ল্যাক আর্জেন্সি টু ড্রাইভ ডেটা অ্যান্ড সার্ভিসেস। আপনার ব্যবসা যদি মেজরিটি আসে ভয়েস থেকে, আপনি কি আর আগ্রহ দেখাবেন ডেটা বাড়িতে? কারণ আপনি জানেন ডেটাতে কিন্তু কস্ট বেশি। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি আপনি ডেটা না ড্রাইভ করেন, লো স্মার্টফোনের ডেটা অ্যাডাপশন হবে না। আপনি যদি ডেটা ড্রাইভ না করেন, আপনার যদি ইনসেন্টিভ না দেন কনজিউমারকে স্মার্টফোন ব্যবহার করার জন্য, ডেটা ইউজ করার জন্য, তাহলে কিন্তু এটা পেনিট্রেশন এখন যেরকম লো আছে, লোই থাকবে। অ্যান্ড এটা যদি লো থাকে, আমাদের উইক ফিনটেক, এডটেক অ্যান্ড ই গভর্নমেন্ট যে সার্ভিসেস আমরা গুলো বলি, এটাও লো থাকবে। অ্যান্ড ফাইনালি ইট ইম্প্যাক্টস দ্য স্লোয়ার ডিজিটাল ইকোনমি। আমরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, সেমিনার করতেছি, অনেক কিছু করতেছি ডিজিটাল ইকোনমি নিয়ে, কিন্তু উই আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দ্য রিজন। অ্যান্ড দ্যাটস হাউ ভয়েস ফ্লো প্রাইস ইজ কানেক্টেড টু দ্য ডিজিটাল ইকোনমি অফ বাংলাদেশ। আর আপনি যদি দেখেন, আমি এখানে যে মোবাইল ফিনটেক পেনিট্রেশনের কথা যদি বলি, এই যে কান্ট্রিগুলো আমি দেখালাম, ইভেন কেনিয়াও আমাদের চেয়ে অন্য লেভেলে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এবং ইন্ডিয়ার আরেকটা নাম্বার আছে আমি ওখানে পাইছি, আমি যদি এমএফএস এর কথা বলি, ইট ইজ মোর দেন 75%। সো আপনারা দেখতে পান বাংলাদেশে কিন্তু মানচিত্রে কোনো জায়গায় আমাদের পজিশন নাই। ওদের সাথে একটাই ডিফারেন্স আমাদের, ফান্ডামেন্টালি কারো এইসব ভয়েস ফোকাস নাই, তাদের ফোকাস হচ্ছে কোথায়? ডেটা এবং ইন্টারনেট। তাদের এন্ড ফোকাস হচ্ছে ফিনটেক, এডটেক। আমাদের আসলে এই জার্নিতে আমাদের খুব কম লোক বুঝে, আনফরচুনেটলি। এখন কনসিকুয়েন্সেস কি? আচ্ছা, একটা জিনিস তো রেগুলেশন করলাম, রেগুলেশন বলা খুব ভালো, এটা বাদ দেন, ওটা ধরেন, ইট ইজ ইজি টু সে, বাট আমাদের রেগুলেটর হ্যাজ টু অ্যাসেস দ্য কনসিকুয়েন্সেস কি, রিস্কটা কি, আর বেনিফিটটা কি। আমি অন বিহাফ অফ দেম আই হ্যাভ ডান দ্যাট এক্সারসাইজ ফর দেম অ্যাজ ওয়েল। রেভিনিউ ড্রপ ফর এমএনওস, এই যে 50% রেভিনিউ যখন পাচ্ছে, আমি যখন এই প্রোটেকশনটা উঠাই নিব, obviously there will be an impact on operators revenue. আমার এখানে অ্যাসেসমেন্টে ভয়েস আরপি মে ফল as far as 20 to 30%, এটা আমার নিজস্ব অ্যাসেসমেন্ট, আই কুড বি রং হিয়ার এন্ড দেয়ার। এটার সাথে সাথে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ কিছুটা ফল করবে, কারণ আমরা যেহেতু দেখালাম যে হাইলি ট্যাক্স বার্ডেন ভয়েস এবং ডেটাতে অলমোস্ট ইকুয়াল, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ট্যাক্সেরও একটা ইম্প্যাক্ট আসবে। এবং জিপি প্রিডেটরি প্রাইসিং রিস্ক, জিপি একটা চান্স নিবে এটা একটা বেনিফিট নিতে, বাট যেটা আমি বললাম মিটিগেটিং ফ্যাক্টর, রেগুলেটর চাইলে এটা প্রোটেকশন দিতে পারবে, এন্ড এটা দিবে, এটাই আমার বিশ্বাস। এন্ড সার্ভিস কোয়ালিটি প্রেশার, এখন যারা ভয়েস ব্যবহার করে, আই ক্যান গ্যারান্টি ইউ, আমি শিওর শাহেদ বা বাংলা লিখে যারা স্যারা কমেন্ট করতে পারবে, আপনি যখন এত ছোট স্পেকট্রাম অ্যালোকেট করতেছেন ভয়েসের জন্য, আপনারা চার্জ করতেছেন বেশি আমাদের গ্রামের কৃষককে, কিন্তু তাদের কিন্তু সার্ভিস কোয়ালিটি আপনি দিতে পারতেছেন না, সম্ভব না। এই 5% স্পেকট্রাম দিয়ে আপনি ভালো সার্ভিস কোয়ালিটি দেওয়াতে সম্ভব না। সো এনিওয়ে, আই উইল এক্সপেক্ট কমেন্ট ফ্রম আওয়ার অপারেটর্স। তারপর আসতেছে এমনি ডিভাইস এন্ড ডেটা পুশ। মাদাব ভাই, এতো 5 মিনিট শেষ করা যাবে? পারা যাবে। এমনি ডিভাইস এন্ড ডেটা পুশ। সো আমাদের অপরচুনিটি কি হবে, যখন আমি ভয়েস রেভিনিউটা সরাই নিব বলতে আমি যেটা বলতেছি, এই প্রোটেকশনটা বন্ধ করে দিব, তখন কিন্তু অপারেটরের আর কোনো চয়েস আছে রেভিনিউ বাড়ানোর, বাট টু ফোকাস অন ডেটা অ্যান্ড ইন্টারনেট। আপনি বুঝতে পারতেছেন, আপনার থেকে যদি ভয়েসের প্রোটেকশন সরাই নেই, তাদের সার্ভাইভালের জন্য কিন্তু তারা ডেটা এবং ইন্টারনেটে ফোকাস করবে, এবং ওইটাতে ফোকাস করলেই
ডিভাইসে তাদের ফোকাস করতে হবে। ইন্ডিয়াতে হয়েছে, কেনিয়াতে হয়েছে, ফিলিপিনে হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে। আই ক্যান গিভ হান্ড্রেডস অফ এক্সাম্পল ফর দ্যাট। সো আমার কথা হচ্ছে এটা করার সাথে আমার ডিভাইস পেনিট্রেশন, মানে আই ক্যান কাইন্ড অফ গ্যারান্টি ইউ, এটা যদি করা হয় ডিভাইস পেনিট্রেশন, অফকোর্স সাবজেক্ট টু আওয়ার রেগুলেটর্স মেক ইট ইজি ফর আওয়ার অপারেটার্স, এই ডিভাইস পেনিট্রেশনে অপারেটরে অনেক দূর নিয়ে যেতে পারবে। ফিনটেক, এডটেক, ই গভর্নমেন্ট, ওইটা বাড়লে আমার এটাও বাড়বে। অ্যান্ড জেন্ডার ডিজিটাল ইনক্লুশন, আমরা জেন্ডারের কথা বলি, জিএসএম এ প্রচুর রিসার্চ করছে এটা নিয়ে। অ্যাফোর্ডেবিলিটি ইজ ওয়ান অফ দ্য ইস্যু। আমরা যখন ডিভাইস ওনারশিপের কথা বলি, আমাদের মহিলারা কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে। যখন এটা উইল মেক ইট অ্যাফোর্ডেবল দ্য ভয়েস অ্যান্ড লেটার ইন্টারনেট, তখন কিন্তু আমাদের ডিজিটাল ইনক্লুশনটা বাড়বে। অ্যান্ড নিউ বাংলাদেশ গোলস আন্ডার দ্য নিউ গভর্নমেন্ট। এই যে আজকে আমরা এই প্রোগ্রামটা করতেছি, এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন গভর্নমেন্ট আসছে, এই নতুন গভর্নমেন্ট এটা নিয়ে একটা কারেক্টিভ অ্যাকশন নেবে। আমি আগের গভর্নমেন্টের সাথে কথা বলেছি, তারা বলছে করবো করবো বলে কিছু করার নেই। গত গভর্নমেন্টও লাস্টে আমাকে বলে, আচ্ছা এটা করতে গেলে তো অপারেটরদের ক্ষতি হবে। এখন যদি অপারেটর ক্ষতিটা যদি আমরা প্রোটেকশন করতে হয়, তাহলে ভাই ফ্লোর প্রাইস আরো বাড়ায় দেয়। হ্যাঁ, আর যদি আপনি জনগণের জন্য কাজ করতে চান এটা, আর দেশের জন্য কাজ করতে চান এটা রিমুভ করে। তারপর হচ্ছে রিকমেন্ডেশনস কি, আমরা এখন রিকমেন্ডেশন স্লাইডে চলে আসছি। প্রথম হচ্ছে আমরা রিকমেন্ড করছি না যে ওভারনাইট আমরা 45% এলিমিনেট করে দেওয়া উচিত। আমরা মনে করি এই 45%টা গ্র্যাজুয়ালি প্রতি কোয়ার্টারে 15% করে গ্র্যাজুয়ালি কমা নিয়ে আসে, যাতে এটার ইম্প্যাক্টটা নাইদার অন দ্য অপারেটর নর অন দ্য গভর্নমেন্ট রেভিনিউ বড়ভাবে পড়ুক। এবং এটা আগে থেকে একটু তাদেরকে জানা দেওয়া উচিত যে আমরা এই ধরনের অ্যাকশন নিতে যাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে গ্র্যাজুয়াল ফ্লোর প্রাইস রিডাকশন, নট ওভারনাইট, যাতে বড় ধরনের ধাক্কাটা না খাওয়া হয়। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাই এসএমপি রেগুলেশন অন গ্রামীণ ফোন। এই যে এসএমপি রেগুলেশনটা, এটাকে পুরোপুরি আমরা রেগুলেটরের উপর রিলাই না করে যদি এসএমপি রেগুলেশনটা এনশিওর করা হয় যে ইট উইল নট বি রংলি ইউজড বাই দ্য লিডিং মার্কেট প্লেয়ার। 3 নম্বর হচ্ছে রিডিউস হ্যান্ডসেট ট্যাক্সেস অ্যান্ড এনেবল এমএনও বান্ডলিং। 4 নম্বর হচ্ছে লোয়ার রেভিনিউ শেয়ার অন ডেটা সার্ভিসেস। হ্যাঁ, আমরা যদি ডেটাকে বাড়িতে, কারণ আমরা ভয়েস ফ্লোটা এলিমিনেট করতে বলতেছি কেন, আলটিমেট অবজেক্টিভ টু ইনক্রিজ ফোকাস অন ডেটা। সো আমাদের ডেটাতে শুধু সবকিছু অপারেটররা করবে আর আমাদের রেগুলেটর বা এনবিআর কিছু করবে না, সেটা হলে পুরো বেনিফিট আমরা পাবো না। সো ওই জায়গাটাও তাকাইতে হবে। এসএম ফান্ড আমার জানা মতে মোস্টলি অ্যাবিউজ করা হচ্ছে, প্রপারলি ইউজ করা হচ্ছে না। এই যে আমি 20,000 টাওয়ার্স, ফাইবারাইজেশন, অনেক জায়গায় অনেক গ্যাপ আছে। আমি মনে করি এই ডিজিটাল অ্যাক্সেলারেশনের জন্য এই সোশ্যাল অবলিগেশন ফান্ড শুড বি ইউজড ফর those gap areas to strengthen this industry. And finally, but not the least, coordinated stakeholder communication. আমরা একসাথে কাজ করতে হবে। অপারেটর যারা তাদের সার্ভিস প্রোভাইডার আছে, রেগুলেটর, মিনিস্ট্রি, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু হোয়াট এভার কাম আউট ইট উইল বি দ্য বেস্ট ফর দ্য নেশন, আমাদের দেশের জন্য ভালো হবে। আর ফেজ 1টাকে আমি আরেকটু ডিটেলসে এখানে বলছি। ফেজ 1-এ আমি যেটা বললাম যে ইন কোয়ার্টার 2-তে যদি বিটিআরসি অ্যাপ্রোপ্রিয়েট মনে করে এবং আমাদের সরকার অ্যাপ্রোপ্রিয়েট মনে করে, অ্যানাউন্স এসএমপি জিপি রেগুলেশনটা 45% থেকে 30% নিয়ে আসা, ফেজ 2-তে 30-15 এবং ফাইনালি ফেজ 3-তে 15-কে 0। সো এখানে আমি সবকিছু আনার চেষ্টা করেছি ইয়েতে, তাহলে আমরা দেখা যাবে যে বাই beginning of 2027 we will have a fresh start to focus on true sense digital environment or ecosystem in Bangladesh. আর আমি towards the end of it আমি এখন বলবো যে এইটা করলে পরে কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে। ডিজিটাল ইকোনমিক গ্যাপ, ফিনটেক, মোবাইল, এই যে আমরা এখানে গ্যাপের কথা বললাম, ইন্টারনেট পেনিট্রেশন আমরা কোথায়, আর চায়না, ফিলিপিন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা কোথায়, we are way behind, not a comparison. মোবাইল ফিনটেক পেনিট্রেশনেরও একই অবস্থা, একটু আগে যাচ্ছে। এক্সপেক্টেড আউটকাম, এখন আমি বললাম এটা করলাম, এটা কি শুধু মাথা বাইসা বললো আর হয়ে গেল, এটা তো হয় না। এটার একটা উদ্দেশ্য আছে। এটা উদ্দেশ্যটা হচ্ছে আমার ইন্টারনেট পেনিট্রেশন ড্রাইভ করা। বেসড অন দ্য স্টাডি আই হ্যাভ ডান উইথ আদার কান্ট্রিজ, সেখানে বলা হচ্ছে এটা যদি করা হয়, অ্যাকশনটা এখন যদি নেওয়া হয়, বাই 2030 সালের মধ্যে এটা পেনিট্রেশন 18 থেকে 22% বাড়বে, পার্সেন্টেজ পয়েন্ট।
আর নিউ স্মার্টফোন অ্যাড হবে 15 মিলিয়নের মতো, এবং ডিজিটাল ইকোনমিতে অ্যাড হবে 1 to 2 বিলিয়ন জিডিপি। আমাদের এখন 453 বিলিয়নের মতো একটা জিডিপি, এখানে আমার 1 to 2 বিলিয়ন অ্যাড হতে পারে। and estimated new digital jobs it can create is 3 million, যেটা আমাদের দেশের এখন সবচেয়ে বড় সমস্যা। সো এটা জবের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসবে। আমি নিচে যেটা দেখেছি, উইল শেয়ার দ্য প্রেজেন্টেশন উইথ অল অফ ইউ, নো ওয়ারিজ। এই যে পেনিট্রেশন গুলো কোথা থেকে কোথায় যাবে, ইন্টারনেট পেনিট্রেশন 45 থেকে 60 to 65 এ যেতে পারে, স্মার্টফোন অ্যাডাপ্টেশন 73% থেকে 80 to 88%, হাউসহোল্ড ইন্টারনেট অ্যাক্সেস 55% থেকে 70 to 75, digital economy as a percent of GDP from 4.2% to 6 to 8%, and finally women internet user 48% to 50% plus এ যাবে। সো আপনারা যদি দেখেন যে এইটার সাথে লিঙ্ক কিন্তু আমাদের 2003 সালের মধ্যে এই ধরনের ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু করতে পারি। সো এটা আমাদের সরকারের হাতে আছে, ওনারা যদি চান এটা কিন্তু এই ধরনের বেনিফিটগুলো নিতে পারেন। আমি প্রায় শেষ দিকে চলে আসছি, কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, যে এটা আমার তৈরি করা না, এটা ইট ইজ বেসড অন সার্টেন ইনফরমেশন। ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়াতে 2016 সালে আপনি জিওর গল্প জানেন। জিও যখন আসে প্রথমে ফ্রি সার্ভিস দেওয়া শুরু করলো, তারপর তারা যেটা করলো, ওরা শুধু 4G টেকনোলজি নিয়ে আসছে, আর কোনো ডেটা ভয়েস কোনো ভেদাভেদ নাই। তুমি একটা প্যাকেজ কিনবা, এটাতে তুমি সবকিছু করতে পারবে, ওই ডেটা ইন্টারনেট দিয়ে সেটা করতে পারবে। ওটার সাথে যেটা করছে, তারা কিন্তু আবার ডিভাইস প্রমোশনও করছে। 1500 টাকাতে, 1500 টাকা ছিল বোধহয়, 1500 টাকাতে তারা ডিভাইস দেওয়া শুরু করলো। দ্যাট ইজ অলসো 100% রিফান্ডেবল ইফ ইউ ইউজ জিও প্যাকেজ ফর 3 ইয়ার্স। আপনি কিন্তু 1500 টাকা যে ডিভাইসে যে টাকাটা দিচ্ছে, 1500 না 15000, আই ডোন্ট রিমেম্বার, এই ধরনের একটা ফিগার ছিল, ওই টাকাটা কিন্তু আপনি ফ্লোট পেয়ে যাচ্ছে। সো ওরা ওই ধরনের এগ্রেসিভ ড্রাইভ করে কিন্তু এটা করছে। ওটা রেজাল্টটা কি হয়েছে, 4G ইউজার ছিল 100 মিলিয়ন ইন 2016, ইট ওয়েন্ট আপ টু 750 মিলিয়ন ইন 2025। ডেটা প্রাইস এখন হচ্ছে $0.09 per GB, so it is one of the world's lowest. It's still they are profitable. আমাদের সাথে এটা কম্পারিজন কি ডাটা প্রাইস? আমাদের তো এটা আমি দেখছি 0.22 বোধহয় ছিল, 0.22 বা 0.23, বাট ইন্ডিয়া ইজ ওয়ার্ল্ডস লোয়েস্ট, সো ইন্ডিয়া মে নট বি দ্য রাইট কম্পারিজন। কেনিয়াতে কি করছে, কেনিয়াতে ফার্স্টে যেটা করছে সেটা হচ্ছে এই যে সাফারিকম ওয়াজ দ্য মার্কেট লিডার, ডমিনেন্ট মার্কেট লিডার, মানে আমাদের জিডিপির চেয়েও স্ট্রং ছিল। ওরা এসএমপি ডিক্লেয়ার করলো এবং এটার সাথে সাথে এটাতে ড্রাইভ করলো এই ডেটা পেনিট্রেশনে। এম-পয়সা 73% অ্যাডাল্ট পেনিট্রেশনে অ্যাচিভ করছে, 56% অফ জিডিপি থ্রু মোবাইল মানি। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে এখন ব্ল্যাক ইকোনমি, টোটাল যে জিডিপি ট্রানজাকশন হচ্ছে তার মোর দেন 50% কেনিয়াতে এখন লিগাল চ্যানেলে, মানে ডিজিটাল চ্যানেলে হচ্ছে। নাইজেরিয়ার যদি গল্প বলি, একই রকম, ভয়েস প্রাইসেস ফেল 38% এটার অ্যাকশনের জন্য। ইন 18 months internet users went up by 42% to 61%. Mobile money grew by 8x, and NCC model closed mirrors Bangladesh situation. So Nigeria কিন্তু তারা এই ফ্লোর প্রাইস উইথড্র করার ফলে এই ধরনের বেনিফিট পাইছে। এন্ড শ্রীলঙ্কা তো আমাদের নেবারিং সেখানে আমরা কিন্তু একই ধরনের রেজাল্ট দেখতেছি। So universal pattern is very clear. Voice floor price cannot protect or accelerate the digitalization of our nation. It's loud and clear. এটা আমাদের থেকে বের হয়ে আসতে হবে, and ইন্টারনেট এবং ডেটাতে ফোকাস করতে হবে। Only then we can reach to the global best practices level. And এখানে মানে কাউন্টার কি দিবে, আমরা অবশ্যই শুনবো আমাদের অপারেটরের কাছ থেকে। আর্গুমেন্ট ইজ রিমুভিং দ্য ফ্লোর প্রাইস উইল কলাপস এমএনও রেভিনিউস এন্ড ইনভেস্টমেন্ট। এটা কাউন্টার উত্তর হচ্ছে, ভাই আপনাদের তো এবিটা মার্জিন আর 50-60%, which is quite at a comfortable level. হ্যাঁ, সো এটা কোনো আর্গুমেন্ট আর যে আপনার স্পেকট্রামের অ্যালোকেশন মাত্র এখন 5%, আপনি এটাতে কিভাবে কি করবেন। সো এই আর্গুমেন্ট এখন আর টিকবে না। আর্গুমেন্ট হচ্ছে জিপি 45% শেয়ার অ্যান্ড রেভিনিউ শেয়ার আরো বেশি হবে, উইল এনগেজ ইন পিডিডি প্রাইসিং। আমি মনে করি আমাদের বিটিআরসি ইজ ইকুইপড টু হ্যান্ডেল ইট উইথ অর উইদাউট এসএমপি রেগুলেশনস। গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ উইল ড্রপ সিগনিফিকেন্টলি, যেটা আমি বললাম প্রথমে একটু ড্রপ করবে, তারপর কিন্তু আবার ইট উইল গো ব্যাক টু higher than that. So it will be short-term impact to ensure long-term benefits. Last data is rural users who rely on voice will be harmed by flow removal. Completely rubbish. Actually, এটা করলে পরে আমাদের যে সোশ্যাল ডিভাইড আছে সেই সোশ্যাল ডিভাইডটা রিমুভ হয়ে যাবে। This is the final slide. First of all, আমাদের দাবি, আমাদের নতুন সরকার
এই ভয়েস ফ্লো প্রাইসটা স্কেপ করবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। ভয়েস ফ্লো প্রাইস 45 পয়সা, এটা কমপ্লিটলি রিমুভ করে দিতে হবে। আর ইন্টারনেট 4G 5G তে ফোকাস করতে হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ আমাদের লাস্ট কান্ট্রিজ গ্লোবালি যারা এই রেগুলেশনটার বেনিফিট নিচ্ছে, এটা কোনো যৌক্তিকতা নাই, এবং এটাতে আমরা কিন্তু সরকারকে জনগণ রেভিনিউ তার পকেট থেকে রেভিনিউ গুলো দিচ্ছে টু অফসেট দ্য বেনিফিট দ্যাট আওয়ার অপারেটর্স আর এনজয়িং। সিম পেনিট্রেশন, সাবস্ক্রাইবার পেনিট্রেশন, ইন্টারনেট পেনিট্রেশন, এগুলা আমাদের রিজিওনাল কান্ট্রি লেভেলে বেস্ট প্র্যাকটিস লেভেলে নিয়ে যেতে হবে, এবং এটা ছাড়া এটা করা সম্ভব হবে না। আমি মনে করি না একটা না, আরো অনেক কাজ করতে হবে। দ্যাট উইল বি দ্য ড্রাইভিং ফোর্স। গ্র্যাজুয়াল রিমুভাল, আমরা বলছি না একবারে করেন, গ্র্যাজুয়াল রিমুভাল করতে হবে। And finally, every quarter of inaction costs $2 to $3 million ডলারের মতো লাগবে, এটা আমি সাইনটা দিয়ে নেই। সো ফাইনাল সাবমিশন হচ্ছে withdraw the floor gradually, protect competition proactively, and shift telecom policy from defending legacy voice revenue toward expanding meaningful digital inclusion. So with that I end. So আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কারো কিছু বলার থাকলে we are happy to learn. ভুল আর যদি ভুল ত্রুটি থাকে অফকোর্স we are happy to correct. ফ্যাক্টুয়ালি যদি কোনো ইস্যুস থাকে we are happy to correct.